আজকে আমরা স্টার্ট করব অ্যাকাউন্টসের একটা চ্যাপ্টার যেটার নাম হচ্ছে ইন্স্যুরেন্স ক্লেম। ঠিক আছে, এই ইন্স্যুরেন্স ক্লেম যে নামটা রয়েছে, টাইটেলটা রয়েছে, এখান থেকে কি বোঝায়? এখান থেকে এইটাই বোঝায় যে একখানা বিজনেস অর্গানাইজেশন আছে, সেই বিজনেস অর্গানাইজেশনসের কিছু কিছু সে যাই হোক একটা নষ্ট হয়েছে বা লস হয়েছে। ঠিক আছে, এবং সেটা আগের থেকেই ওরা একটা বিজনেসম্যান মোটামুটি প্রিডিক্ট করেই রাখে যে আমি একটা বিজনেস চালাতে গেলে এই জিনিসটা নষ্ট হলেও হতে পারে। তো এইটার ওপরে, এই যে জিনিসটা নষ্ট হলো তার ওপরে ইন্স্যুরেন্স নেওয়া ছিল, মানে ইন্স্যুরেন্স পলিসি একটা নেওয়া ছিল। ঠিক আছে, এবার যখন এইটা নষ্ট হলো বা লস হলো, তার মানে এইটা কার ক্ষতি? বিজনেসের ক্ষতি। এইবার যেহেতু ইন্স্যুরেন্স পলিসি নেওয়া ছিল, তাই কী করলো, ইন্স্যুরেন্স যে কোম্পানি আছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে এই ক্লেমটা লজ করে দিল যে আপনার কাছ থেকে আমি ইন্স্যুরেন্স নিয়ে রেখেছিলাম এই লসটার জন্য, তো যেহেতু এখন ওই কারণে জিনিসটা নষ্ট হয়েছে, তাহলে আপনি আমাকে সেই ক্লেমটা দিন। ঠিক আছে, এইবার ইন্স্যুরেন্স ক্লেম কি করবে? ক্যালকুলেট করবে ক্লেম অ্যামাউন্টটা ক্যালকুলেট করবে, আর সেটা এই বিজনেস অর্গানাইজেশনসকে পে অফ করে দেবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? তো তাহলে এইখানে ব্যাপারটা এইটাই আসবে যে আজকে যে বিজনেস অর্গানাইজেশন যে ক্লেমটা লজ করবে, এত তো টাকার লজ করবে যে আমার এতটা ক্ষতি হয়েছে, সেটার ওপর বেস করে এরা ক্যালকুলেট করবে বা এনকোয়ারি করবে, তারপর আলটিমেটলি পেমেন্ট হবে। তাহলে ফার্স্ট যেই কাজটা আসছে, সেই কাজটা হলো আমাদের এটা জানতে হবে যে এইটা কী জিনিস নষ্ট হতে পারে যার ওপর নাকি একখানা কোম্পানি ইন্স্যুরেন্স নিয়ে রাখতে পারে। ফার্স্টে এইটা জানবো, তারপর এইটা জানবো যে তাহলে সেই জিনিসটার ভ্যালুটা আমরা কীভাবে ডিটারমাইন করব, তারপর এইটা জানবো যে তাহলে আলটিমেটলি কতটা পেমেন্ট করছে। এই তিনটে জিনিস আমাকে জানতে হবে ইন্স্যুরেন্স ক্লেম এই চ্যাপ্টারটার মধ্যে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা এইটা জানবো যে ডেস্ট্রয় বা যেটা লস হচ্ছে, সেটা একটা বিজনেস অর্গানাইজেশনের দিক দিয়ে কী ডেস্ট্রয় আর কী লস হতে পারে। ঠিক আছে, ফার্স্ট যে ডেস্ট্রয় বা লস হচ্ছে, এইটা কিসের হতে পারে? দু রকম হতে পারে একটা বিজনেস অর্গানাইজেশনসের। একটা হচ্ছে লস অফ স্টক, একটা হচ্ছে লস অফ স্টক, একটা হচ্ছে লস অফ প্রফিট। আজকে একটা বিজনেস অর্গানাইজেশনসের আমরা এখানে যেটা ফার্স্ট স্টেপে দেখেছিলাম যে লস হয়, সেই লসটা কী কারণে হতে পারে? দুটো কারণে হতে পারে। একটা হচ্ছে লস অফ স্টক, মানে একটা বিজনেস অর্গানাইজেশনসে যে ক্লোজিং স্টক, ধর আগুন লেগে গেল, তাহলে সেই ক্লোজিং স্টকটা পুড়ে যাবে, তাহলে সেখান থেকে বিজনেস অর্গানাইজেশনসের কী অ্যারাইজ হবে? লস অ্যারাইজ হবে। তো তার মানে আজকে একটা বিজনেসের লস কীভাবে অ্যারাইজ হতে পারে? স্টক যেটা রয়েছে সেটা পুড়ে গিয়ে লসটা অ্যারাইজ হতে পারে। তাহলে তার জন্যে ইন্স্যুরেন্স ক্লেম করতে পারে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। আর স্টকের ওপর ইন্স্যুরেন্স নিয়েই থাকে একটা কোম্পানি, কারণ যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতেই পারে। আর সাইড বাই সাইড আরেকটা যে লস রয়েছে সেটা হচ্ছে লস অফ প্রফিট। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যখন একটা বিজনেস অর্গানাইজেশনসে আগুন লাগলো, জিনিসটা প্র্যাকটিক্যালি বুঝবি, আজকে যখন আগুন লাগলো ঠিক তার নেক্সট দিন থেকেই কি সেই বিজনেস অর্গানাইজেশনসটা তার যে নর্মাল বিজনেস অ্যাক্টিভিটি, সেই নর্মাল বিজনেস অ্যাক্টিভিটি করে যেতে পারবে? করে যেতে পারবে না। তো তাতে একটা রিকভারি টাইম দরকার, 2 মাস 3 মাস 4 মাস রিকভারি টাইম দরকার। আর একটা জিনিস খেয়াল কর, ওই যে 2 মাস 3 মাস যে রিকভারি টাইমটা হচ্ছে, সেই সময় বিজনেসটা নর্মাল বিজনেস অ্যাক্টিভিটি করতে পারবে না, সেল করতে পারবে না। তার মানে নর্মাল বিজনেস করলে সেই সময় যে প্রফিটটা আর্ন করতে পারতো, সেই প্রফিটটা আর্ন করতে পারছে না। ঠিক আছে, তার মানে প্রফিটের লস হচ্ছে। হ্যাঁ, আরেকটাও লস হচ্ছে, কীরকম বলতো?
আজকে আমরা জানি একটা বিজনেস অর্গানাইজেশনসে যে সমস্ত এক্সপেন্সেসগুলো থাকে সেই এক্সপেন্সেস দু ধরনের হয়, একটা ভেরিয়েবল এক্সপেন্সেস আর একখানে হচ্ছে ফিক্সড এক্সপেন্সেস। মানে এই জায়গাটায় যদি ধরিস একটা বিজনেস অর্গানাইজেশনের যত এক্সপেন্সেস আছে এই এক্সপেন্সেস দু ধরনের হয় তার নেচার অনুযায়ী। একটা হচ্ছে ভেরিয়েবল এক্সপেন্সেস আর একটা হচ্ছে ফিক্সড এক্সপেন্সেস। ঠিক আছে, ভেরিয়েবল এক্সপেন্সেস কথাটার মানে কি, বিজনেসের প্রোডাকশানস হবে তাহলে ওটা বিজনেসের খরচ হবে, প্রোডাকশানস হবে না খরচ হবে না। আর ফিক্সড এক্সপেন্স বলতে বোঝায় রেন্ট, তারপর হচ্ছে পার্মানেন্ট এমপ্লয়িজদের স্যালারি, এগুলো হচ্ছে সব ফিক্সড এক্সপেন্সেস। এবার একটা জিনিস দেখ, যখন নাকি আগুনটা লাগার পর 3 মাস ধর রিকভারি পিরিয়ড, সেই রিকভারি পিরিয়ডে তো নর্মাল বিজনেসের অ্যাক্টিভিটি করতেও পারবে না, সেলও করতে পারবে না। তার মানে একটা লস যেটা হচ্ছে সেটা প্রফিট লস হচ্ছে, মানে প্রফিটেরটা লস হচ্ছে। আরেকটা যে লস হচ্ছে সেটা কিন্তু এই যে ফিক্সড এক্সপেন্সেস যেমন ইন্টারেস্ট অন লোন, এইগুলিও তো রিকভারি করতে পারছে না। কথাটা বুঝতে পারলি? কারণ এইগুলো তো পেমেন্ট করতেই হবে। আজকে যারা লোন লেন্ডার বা যারা আজকে বাড়িটা দিয়েছে রেন্টে, তারা কি এগুলো বুঝতে যাবে যে তোমার গোডাউনে আগুন লেগেছে তাই আমি তোমার থেকে রেন্ট নেব না? তারা তো বুঝতে যাবে না। তো যার ফলে এইটাও কিন্তু ইনশিওর করা যায় ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে। এটার আরেকটা নাম আছে যেটা পরবর্তীকালে পাবি, সেটা হচ্ছে স্ট্যান্ডিং চার্জেস, মানে যেটা বোঝায় ফিক্সড এক্সপেন্সেস একটা বিজনেস অর্গানাইজেশনসের। কথাটা বুঝতে পারলি? তাহলে আমরা এখানে কী ডিসকাস করে বুঝলাম? এখানে আমরা এটাই বুঝলাম একটা বিজনেস অর্গানাইজেশনের যে লস হয় সেই লসটা একটা স্টক নষ্ট হওয়ার লস হতে পারে, আর আরেকটা হচ্ছে বিজনেস অর্গানাইজেশনসে আগুন লাগার পরে যেই বিজনেস অ্যাক্টিভিটি সেটা হ্যাম্পার হলো, তার জন্যে যেই প্রফিটটা পেতে পারতো সেই প্রফিটটা পাচ্ছে না, তাই সেই প্রফিটেরও লস হচ্ছে। আর সেই প্রফিটের সাথে সাথে এই যে ফিক্সড এক্সপেন্স দ্যাট ইজ স্ট্যান্ডিং চার্জ, এই দুটোরই কিন্তু একসাথে ইনশিওর করা যায়। বুঝতে পারলি? তো তার মানে আমরা দেখলাম একটা বিজনেস অর্গানাইজেশনস দু রকম জিনিসের জন্য ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ইন্স্যুরেন্স নিতে পারে। একটা হচ্ছে লস অফ স্টকের জন্য, একটা স্টকের জন্য, আর একটা হচ্ছে প্রফিটের জন্য, যেটাকে বলা হয় লস অফ প্রফিট। কোনো রকম অসুবিধা আছে? তাহলে এই চ্যাপ্টারটার মধ্যে আমরা ফার্স্টে এই পার্টটাকে কভার করব, তারপর এই পার্টটা কভার হয়ে গেলে তারপর আমরা লস অফ প্রফিটটাকে কভার করব, তারপরে গিয়ে আলটিমেটলি আমাদের এই পুরো চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছিস? তাহলে আজকে আমাদের ডিসকাশন স্টার্ট হবে কোনটা দিয়ে? লস অফ স্টক দিয়ে। কোনো রকম অসুবিধা আছে? এইবার তাহলে আমরা ফার্স্ট পার্টটা সম্পর্কে পড়বো, সেটা হচ্ছে লস অফ স্টক। শোন জিনিসটা কতটা মজার একটা ব্যাপার। এখানে আমি যে একটা গল্প বলবো, গল্পটা বুঝবি, ঠিক আছে? আমাকে কি করতে হবে? স্টকের ভ্যালুটা বার করতে হবে, পুরো প্র্যাকটিক্যালি বুঝবি। ধর আগুনটা লেগেছে, ফায়ার অকার্ড ধর 30th সেপ্টেম্বর 2019, এই ডেট আগুনটা লেগেছে। কারণ আগুন লাগার তো কোনো নির্দিষ্ট সময় হয় না যে বছর শেষ হবে তারপরেই আগুন লাগবে, তো যে কোনো দিন হতে পারে, ঠিক আছে? তাহলে আমি যেহেতু লস অফ স্টকটা পড়ছি, তাহলে আমাকে কী বার করতে হবে? যেই দিন আগুনটা লেগেছে সেই দিনে বিজনেসের ক্লোজিং স্টক কতটা ছিল, ঠিক আছে? আচ্ছা, এইবার এই ক্লোজিং স্টক আমরা নর্মালি কিভাবে পাই? ট্রেডিং অ্যাকাউন্ট করে। আমরা ক্লোজিং স্টক পাই কীরকম? আজকে এইখানে বাই সেল, বাই ক্লোজিং স্টক, টু ওপেনিং স্টক, টু পারচেজ, টু ওয়েজেস বা আরও ডিরেক্ট নেচারের এক্সপেন্সেস, টু জিপি। তো এইটা করে আমরা যে কোনো একটা ফিগার এখান থেকে আমরা বার করতে পারি। তো তার মানে এইখানের যে ক্লোজিং স্টকটা আমরা ট্রেডিং অ্যাকাউন্টের মধ্যে পাই, সেটা তো একটা পার্টিকুলার পিরিয়ডের, অ্যাকাউন্টিং পিরিয়ডের শেষে, যেটা হচ্ছে আমরা এখানে ধরে নিই যে এইটা হচ্ছে গিয়ে কবে? 31st মার্চ 2019। এটা তো একখানা ট্রেডিং অ্যাকাউন্ট ছিল 31st মার্চ 2019, কারণ আমরা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করেছি।
সেই সময় আমরা এই সমস্ত ফিগার্সগুলো পেয়েছিলাম। যেমন ধর এখানে একটা লিখিয়ে দিই 200, এইটা ধর 20, তাহলে আসছে 220, ওপেনিং স্টক ধর 15, পারচেস ধর 100, ওয়েজেস ধর 30, তাহলে ব্যালেন্সিং ফিগারটা আসবে তোর প্রফিট, সেটা কত 220 থেকে মাইনাস করি 145, তাহলে প্রফিট কত এলো 75। ব্যাপারটা তো এরকমই, তাই না? আমরা যখন ট্রেডিং অ্যাকাউন্ট করি তখন একটা পার্টিকুলার পিরিয়ডের এন্ডে করি। তো এইটা যদি 30th সেপ্টেম্বর 2019 যদি আগুনটা লাগে, তাহলে তার এক্স্যাক্টলি আগে ফাইনাল অ্যাকাউন্ট আমাদের কবে শেষ হয়েছিল 31 মার্চ 2019। আর এখানে সমস্ত ফিগার্সগুলো এরকমভাবে আমরা পেয়েছি, এর মধ্যে কোনো অসুবিধা নেই তো। তাহলে আজকে আমার আগুনটা যেদিন লেগেছে, আমার তো সেই দিনের ক্লোজিং স্টকের ভ্যালুটা দরকার। আমরা এই ক্লোজিং স্টকের ভ্যালুটা নিতে পারবো? কোনো দিনই না। আজকে এই যে ক্লোজিং স্টকের ভ্যালুটা কবে 31 মার্চ 2019, ঠিক আছে? এর পরেও আরও 6 মাস কেটে গেছে, তারপর গিয়ে আগুনটা লেগেছে। আর সেই সময় যে স্টকটা ছিল সেই স্টকটা নষ্ট হয়েছে। তাই এই যে 6টা মাস, অর্থাৎ 31 মার্চ 2019 থেকে 30 সেপ্টেম্বর 2019, এইখানে ক্লোজিং স্টক কত ছিল 20। তো এর পরেও তো পারচেজ হয়েছে, সেল হয়েছে, অনেক কিছু হয়েছে। তো অটোমেটিক্যালি এইখানে যে স্টক সেইটাও তো চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো তার মানে কখনোই যেটা আমরা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করে ক্লোজিং স্টকটা পেয়েছিলাম 31 মার্চ 2019, সেই ভ্যালুটাকে কিন্তু কখনোই আমরা এই ডেটের ভ্যালু হিসেবে ধরতে পারি না, কখনোই না। ঠিক আছে? তাহলে আমাকে এই ডেটে অর্থাৎ 30th সেপ্টেম্বর 2019 আমাকে কি করতে হবে? এই স্টকের ভ্যালুটা আমায় ডিটারমাইন করতে হবে। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, তাহলে আমাকে যদি এই ডেটে ক্লোজিং স্টকের ভ্যালুটা বার করতে হয়, তাহলে সেটা আমি কীভাবে বার করবো? ভালো মতন বুঝবি। আজকে ক্লোজিং স্টক এটার জন্য তো আলাদাভাবে কিছু মেনটেন করা হয় না। কীভাবে ওটা বেরিয়ে আসে? ওটা বেরিয়ে আসে ঠিক এইভাবে, ছিল কত, পারচেজ হলো কত, বিক্রি হলো কত, পড়ে রইল কত, এইভাবেই তো বেরিয়ে আসে জিনিসটা। তাহলে আমরা কি করব? এইখানে যেটা ক্লোজিং স্টক ছিল, আমরা যদি এই 6 মাসের জন্য একটা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করি, আমরা এই 6 মাসের জন্য যদি একটা ফাইনাল অ্যাকাউন্ট তৈরি করি, যেটা ওয়ার্কিং হিসাবে আমরা তৈরি করব, তাহলে এই ক্লোজিং স্টকটাই ওই ফাইনাল অ্যাকাউন্টের জন্য, দ্যাট ইজ ট্রেডিং অ্যাকাউন্টের জন্য হয়ে যাবে কি ওপেনিং স্টক। কথাটা বুঝতে পারছিস? আরেকবার বলি, আমরা আমাদের যে ক্লোজিং স্টকটা দরকার আছে সেটা তো 30th সেপ্টেম্বর 2019 দরকার আছে। আর আমার কাছে যেটা ছিল সেটা হচ্ছে 31 মার্চ 2019 ক্লোজিং স্টক। আমরা এই ক্লোজিং স্টকটাকে তো এই ডেটে ক্লোজিং স্টক হিসেবে কখনোই ধরতে পারি না। তাহলে আমাকে এই ডেটেরটা বার করতে হবে। যদি এই ডেটেরটা বার করতে হয়, তাহলে মেকানিজম কী হওয়া উচিত? এইটাই তো হওয়া উচিত। মানে আমাকে আরেকটা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। কারণটা কি? আজকে যেরকমভাবে পারচেস রেজিস্টার মেনটেন হয়, আজকে যেরকমভাবে সেলস ডে বুক মেনটেন হয়, তো সেরকমভাবে তো ক্লোজিং স্টকের কোনো মেনটেন হয় না যে ক্লোজিং স্টক কত, সেটাকে তো আমায় বার করতে হবে। বার যদি করতে, তাহলে কী করব? ছিল কত, ঠিক আছে, ডিউরিং দ্য ইয়ারে পারচেস হলো কত, ডিউরিং দ্য ইয়ারে সেল হলো কত, তার মানে এই পারচেসের জন্য আরও স্টক আসে, সেলের জন্য আরও স্টক বেরিয়ে যায়, তাহলে এই পিরিয়ডের শেষে কতটা স্টক পড়ে রয়েছে ব্যালেন্সিং ফিগারে আমি বার করে নিতে পারবো। কথাটা বুঝতে পেরেছিস? আচ্ছা, করবো আস্তে ধীরে। তাহলে এইখানে আমরা ক্লোজিং স্টকটা কোন অ্যাকাউন্টে পাই? ট্রেডিং অ্যাকাউন্টে পাই। তাহলে এই 6 মাসের জন্য আমরা কি করব? একখানা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করব, যেই ট্রেডিং অ্যাকাউন্টটা কিন্তু মেন ট্রেডিং অ্যাকাউন্টও নয়, কারণ ট্রেডিং অ্যাকাউন্ট আমরা তৈরি করি সারা বছরের জন্য, যেটা অর্থাৎ এইটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট, যেটা সারা বছরে স্টার্ট হয়েছে কোথায়? স্টার্ট হয়েছিল 1/4/2018, এন্ড হয়েছে কোথায়? 31 মার্চ 2019। ঠিক আছে?
কিন্তু এইখানে আমরা যে ট্রেডিং অ্যাকাউন্টটা তৈরি করছি সেটা কিসের জন্য? এইটাকে বার করার জন্য। তার মানে এখানে ট্রেডিং অ্যাকাউন্টটা কি একটা ওয়ার্কিং। তো যখন কোনো একটা অ্যাকাউন্টকে আমরা ওয়ার্কিং হিসাবে খুলি তখনই সেটাকে বলা হয় মেমোরেন্ডাম। কথাটা বুঝতে পেরেছিস? যেরকমভাবে আমরা যখন বিআরএস করেছিলাম ক্লাস 11-এ, তখন একটা অ্যামেন্ডেড ক্যাশবুক আমরা করেছিলাম, মানে ওইখানে যে ক্যাশবুকটা আমরা তৈরি করেছিলাম সেটা ওয়ার্কিং হিসেবে আমরা তৈরি করেছিলাম, যে অ্যাকচুয়াল ক্যাশবুকের ব্যালেন্সটা কত সেটা বার করার জন্য। যাই হোক, এখানে ফিরে আসি। তো তার মানে যখন কোনো একটা অ্যাকাউন্ট আমরা তৈরি করি যেটা হচ্ছে ওয়ার্কিংয়ের পার্ট, তখন সেই অ্যাকাউন্টের নামের আগে আমরা কোন ওয়ার্ডটাকে বসাবো? মেমোরেন্ডাম। ঠিক আছে, তাই আমরা এখানে কি করব? এখানে আমরা লিখে দেব মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। বুঝতে পারলি? এটা হচ্ছে মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট। কোনো রকম অসুবিধা আছে? এই নামটা কেন অ্যাড হয়েছে বুঝতে পেরেছিস? কারণ এইখানে যে ট্রেডিং অ্যাকাউন্টটা আমরা তৈরি করছি সেটা আমাদের ওয়ার্কিং। ঠিক আছে, কোনো রকম অসুবিধা? এইবার তাহলে এইবার কি করব? যেটা নাকি 31 মার্চ 2019-এর ক্লোজিং স্টক ছিল, সেটা এই পিরিয়ডের কি হয়ে যাবে? ওপেনিং স্টক। তাই এখানে লিখে দেবো টু ওপেনিং স্টক। বুঝতে পেরেছিস? এইবার আমাদেরকে কি করতে হবে? পারচেজ হয়েছিল 100 টাকার এই ডিউরিং দ্য পিরিয়ডে, 6 মাসে। ঠিক আছে, অর্থাৎ যেদিন আগুনটা লেগেছে তার আগের মুহূর্ত পর্যন্ত পারচেজ হয়েছে টোটাল কত টাকার? 100 টাকার। কারণ এগুলি তো মেনটেন হয়েছে কন্টিনিউয়াসলি, তুই তো জার্নাল করে গেছিস। তো পারচেজ রেজিস্টার থেকে বা পারচেজ ডে বুক থেকে ইজিলি তুই বার করতে পারছিস যে ও ক্রেডিট পারচেজ আর ক্যাশ পারচেজ মিলিয়ে টোটাল কত টাকার পারচেজ হয়েছে। আর পারচেজ করা মানেই তো আলটিমেটলি বিজনেসের স্টক আসা। বুঝতে পেরেছিস? তাই কত টাকার পারচেজ হয়েছে এই 6 মাসে? 100 টাকার। তাই কী করলি? এখানে বসিয়ে দিলি টু পারচেজ, এখানে 20, এখানে 100। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? ঠিক একইভাবে এইখানে তুই সেলস রেজিস্টার মেনটেন করছিস, সেলস অ্যাকাউন্ট মেনটেন করছিস, সেখান থেকে আগুন লাগার আগের মুহূর্ত পর্যন্ত টোটাল কত টাকা সেল হয়েছে সেটাও তুই পেয়ে যাবি। তাহলে সেটা ধরে নিচ্ছি আমি 200। ঠিক আছে, তাহলে এইটা আমি এখানে লিখে দিলাম বাই সেল বলে 200। ঠিক আছে, এই সমস্ত ফিগার্সগুলো তো একটা কোম্পানি ইজিলি পেয়ে যাবে, তার তো রেজিস্টার্সগুলো রয়েছে, তাই কোশ্চেনের মধ্যে এগুলো বলে দেবে। বুঝতে পেরেছিস? আচ্ছা, তাহলে এই 3টে ফিগার পেয়ে গেলাম। এইবার আমরা কি করব? ব্যালেন্সিং ফিগারে ক্লোজিং স্টকটা বার করে নেব। কীভাবে বার করব? এখন তো ইনকমপ্লিট আছে, এখনও তোরা ওয়েজেস যেগুলো আসে ট্রেডিং অ্যাকাউন্টে সেটাও তো ওয়েজেস অ্যাকাউন্ট বা ডিরেক্ট নেচারে যে সমস্ত এক্সপেন্সেসগুলো রয়েছে তার যে নিজস্ব লেজার অ্যাকাউন্টসগুলো রয়েছে ওখান থেকে তো পেয়ে যাবি এতটুকুনি পর্যন্ত ডিরেক্ট এক্সপেন্স বা ওয়েজেস কত টাকার লেগেছে। তাহলে সেটাও ধরো বসিয়ে দিলেই 10 টাকার। ঠিক আছে, এইবারও যদি তোরা বলিস দাদা এবার তাহলে তুমি বার করে ফেলো ব্যালেন্সিং ফিগারে ক্লোজিং স্টক। কীভাবে বার করবো ভাই? ট্রেডিং অ্যাকাউন্ট থেকে আমরা কী পাই? প্রফিট পাই না? হ্যাঁ, প্রফিট তো পাই। তাহলে প্রফিট কত হবে? অঙ্ক গেল আটকে। ভালো মতন বোঝ। এইটা গিভেন, এইটা গিভেন, এইটা গিভেন, এইটা গিভেন। তো আজকে যদি আমি ব্যালেন্সিং ফিগারে ক্লোজিং স্টকটা বার করতে যাই, কিভাবে বার করব? এখানে তো এখনও একটা ফিগারের এন্ট্রি করা বাকি আছে, দ্যাট ইজ 2 জিপি। এইখানে তো এইটার এখনও ফিগার লেখার বাকি আছে, তবে সে না ডেবিট সাইড যোগ করব আর ক্রেডিট সাইডের থেকে 200 মাইনাস করে আমি ব্যালেন্সিং ফিগারে ক্লোজিং স্টকটা বার করব। তখন তো এইটা দরকার আছে গ্রস প্রফিট। এইটা কোথা থেকে পাবো? অঙ্ক আটকে গেল। কিচ্ছু আটকায়নি। আমরা বা অ্যাকাউন্টেন্ট বল বা বিজনেস বল, ওরা কি করবে জানিস? ওরা ঠিক আগের পিরিয়ডে যে প্রফিটটা করেছিল যতটা সেলের ওপরে সেইখান থেকে একখানা ওরা জিপি পার্সেন্টেজ বার করে নেবে, যে লাস্ট পিরিয়ডে ওরা যে প্রফিটটা করেছিল 75 সেটা কতটা সেলের ওপর, তার মানে কতটা ওরা পার্সেন্টেজে প্রফিটটা আর্ন করেছে।
তো কীভাবে বার করবে? 75 ডিভাইডেড বাই 200, দ্যাট ইজ প্রফিট ডিভাইডেড বাই সেল ইন্টু 100। তাহলে এখান থেকে ওরা বার করে নেবে যে তাহলে প্রফিটের পার্সেন্টেজটা কতটা ছিল, দ্যাট ইজ 37.5%। আর ধরে নেওয়া হবে যে মোটামুটি এই রেটেই এই 6 মাসে ওরা মালগুলোকে বিক্রি করেছে। তার মানে এইবারও প্রফিটটা ওরা কতটা পার্সেন্টেজে আর্ন করবে? 37.5%। বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? তাহলে এবার আমরা কি করব? এই জায়গাটায় 200-এর ওপরে আমরা 37.5% যেটা নাকি জিপি পার্সেন্টেজ লাস্ট পিরিয়ডে ওরা আর্ন করেছে সেটা মাল্টিপ্লাই করে বার করবো। তাহলে 200 ইন্টু 37.5% কত আসছে? 75। এখানে বসিয়ে দিলাম। বুঝতে পারলি? অর্থাৎ এইবারে সেল 200 ইন্টু 37.5% হচ্ছে জিপি পার্সেন্টেজ, এটা এখানে বসিয়ে দিলাম। তাহলে এই দিকটা আমার ডেবিট সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে পুরো যোগ করব, 75 প্লাস 10 প্লাস 100 প্লাস 20 কত আসছে? 205। এই 205টা এখানে বসিয়ে দেব, এইখান থেকে 200 মাইনাস করে দেব, তাহলে বেরিয়ে আসবে কত? 5। আর নিচে কি লিখে দেব? ব্যালেন্সিং ফিগার। কারণটা হচ্ছে আমরা এই যে ক্লোজিং স্টকের যে ভ্যালুটা ডিটারমাইন করলাম, কবে ডিটারমাইন করলাম? যেই দিনে আগুনটা লেগেছে সেটা বার করলাম কিভাবে? ব্যালেন্সিং মেথডে। এর জন্যই যখন কোনো একটা অ্যামাউন্ট আমরা ব্যালেন্সিং মেথডে বার করি তখন সেগুলোর নিচে সবসময় লিখে দিতে হয় ব্যালেন্সিং ফিগার। কোনো রকম অসুবিধা? দেখ আমরা কত সুন্দরভাবে পেয়ে গেলাম যে যেদিন আগুনটা লেগেছে অর্থাৎ 30th সেপ্টেম্বর 2019, অর্থাৎ এই ডেটে ক্লোজিং স্টক ভ্যালু হচ্ছে ₹5। কথাটা বুঝতে পেরেছিস? কোনো রকম অসুবিধা আছে? আচ্ছা, এইবার হতেই পারে এই যে 5 টাকার মাল এখানে নষ্ট হয়েছে, হ্যাঁ, এইবার 5 টাকার মাল ছিল গোডাউনে, ভালো মতন বুঝবি, নষ্ট হয়নি। 5 টাকার মাল ওই ডেটে গোডাউনে ছিল। এবার গোডাউনে আগুন লাগলে যে এক্স্যাক্টলি 5 টাকার মালই নষ্ট হবে তা তো কোনো মানে নেই। এবার তার মধ্যে হয়তো কিছু মাল রিকভারি করা গেছে, ধর 1 টাকার মাল রিকভারি করা গেছে, কারণ সেই 1 টাকার জন্য তো ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেবে না। তোমার সেই ডেটে আজকে যে আমি 5 টাকা যেটা বার করলাম এটা হচ্ছে যেই দিনে আগুন লেগেছে সেই দিনে আমাদের বিজনেসের ওয়্যারহাউসে কত টাকার স্টক ছিল সেটা বার করলাম। এইবার ওই ডেটে আগুন লাগা মানে হচ্ছে পুরো স্টক যে নষ্ট হয়ে যাবে তা তো কোনো মানে নেই, ঠিক আছে? এবার এর মধ্যে থেকে কিছুটা স্যালভেজ অর্থাৎ কিছুটা বাঁচানো গেছে 1 টাকার, তো ইন্স্যুরেন্স কোম্পানি কতটুকুনি ইন্স্যুরেন্স ক্লেম দেবে? যতটা অ্যাকচুয়ালি নষ্ট হয়েছে। তাহলে আজকে যদি যেদিন আগুন লেগেছে সেদিন যদি 5 টাকার থাকে আর সেই দিন যদি 1 টাকার মাল বাঁচানো হয়ে গিয়ে থাকে তাহলে আলটিমেটলি নষ্ট হলো কত টাকা? 4 টাকার। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দেবে কত টাকার? 4 টাকার। যাই হোক, ইন্স্যুরেন্স কোম্পানি কত দেবে সেটা না, সবচেয়ে বড় কথা হচ্ছে কোম্পানি ক্লেম লজ করবে কত টাকার? 4 টাকার। তারপর তো আমরা দেখবো যে ইন্স্যুরেন্স কোম্পানি আলটিমেটলি কত দিচ্ছে না দিচ্ছে। কারণ মনে করে দেখবে আমরা 3টে স্টেপে পুরো ব্যাপারটা করব। প্রথমে কী লস হচ্ছে, তারপর বিজনেস কত টাকার ক্লেম লজ করছে, তারপর ইন্স্যুরেন্স কোম্পানি অ্যাকচুয়ালি কত টাকা দিচ্ছে। তো আমরা প্রথমে এটা বুঝে নিয়েছিলাম যে লস দু ধরনের হতে পারে। তো ফার্স্ট লসটা নিয়ে আমরা ডিসকাস করছি, দ্যাট ইজ লস অফ স্টক। তারপর আমরা বার করব যে কোম্পানি কত টাকা লজ করবে। তাহলে এইখানে আমরা এবার যেটা বার করব সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ লস্ট বাই ফায়ার, ঠিক আছে? এই একটা স্টেটমেন্ট আমরা তৈরি করব, বুঝতে পারলি? তো এই জায়গাটায় আসবে কি? পার্টিকুলার্স। এই জায়গাটায় কি আসবে? অ্যামাউন্ট রুপিস। আর এই জায়গাটা আমরা কি লিখব? স্টক অন 30th সেপ্টেম্বর 2019, ওই ডেটে কত টাকার মাল ছিল, দ্যাট ইজ 5 লেস কত টাকার মাল বাঁচানো গেল, স্যালভেজ মানে বাঁচানো গেল বা রিকভারি করা গেল কত টাকার? 1 টাকার। তাহলে আলটিমেটলি ইন্স্যুরেন্সের কাছে, ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম কত টাকার করছে? 4 টাকার। কে করছে? বিজনেস করছে। তাহলে সেকেন্ড স্টেজটা হয়ে গেল।
একটা এবার আমরা অঙ্ক করছি, হ্যাঁ। তা কী আছে, দ্য গোডাউন অফ পার্পল লিমিটেড কট ফায়ার অন 15 জুন 1997। যেই ডেটে আগুন লাগবে আন্ডারলাইন করে দিবি, ঠিক আছে। তার মানে এই ডেটে আগুনটা লেগেছে 15 জুন 1987-এ। রেকর্ড সেভড ফ্রম ফায়ার শোড দ্য ফলোয়িং পার্টিকুলার্স। আজকে যদি রেকর্ডসগুলি না পাওয়া যেত তাহলে ডিউরিং দ্য ইয়ারে পারচেস কত হয়েছে, সেল কত হয়েছে, এগুলো আমরা কীভাবে পাবো, পেতাম না। তার জন্য এখানে বলে দিয়েছি যে রেকর্ডসগুলোকে বাঁচানো গেছে। তারপর কি বলেছে, স্টক অ্যাট কস্ট 1 জানুয়ারি 1996, ঠিক আছে। 1 জানুয়ারি 1996-এ স্টক ছিল 60,000। স্টক অ্যাট কস্ট 31 ডিসেম্বর 1996 কত, 88,000। তোরা বলবি আগুন তো লেগেছে 1997-এর জুন মাসে, তাহলে আগের বছরের এগুলো দিয়েছে কেন? একটা কারণে, যাতে আগের বছরের ট্রেডিং অ্যাকাউন্ট আমি তৈরি করতে পারি আর সেখান থেকে আমি প্রফিটের পার্সেন্টেজটা বার করতে পারি। ভেরি গুড। পারচেস লেস রিটার্ন ফর দ্য ইয়ার 1996, ঠিক আছে। তারপর হচ্ছে সেল লেস রিটার্ন ফর দ্য ইয়ার 1996, তার মানে আগের বছরে সব দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার কি বলেছে, পারচেস লেস রিটার্ন ফ্রম 1 জানুয়ারি টু 15 জুন 1997, অর্থাৎ যেদিন আগুন লেগেছে সেই দিন পর্যন্ত পারচেস 1,80,000 আর সেল হচ্ছে গিয়ে এই পিরিয়ডে আগুন লাগার আগের দিন পর্যন্ত 2,46,000, ঠিক আছে। গ্রস প্রফিট হ্যাড রিমেইন অ্যাট ইউনিফর্ম রেট, অর্থাৎ আগের বছরে যেই প্রফিটে তুমি মালগুলো বিক্রি করেছো এইবারও সেই প্রফিটটা মেনটেন করেই তুমি মালটা বিক্রি করেছো, যার ফলে গতবারের গ্রস প্রফিট পার্সেন্টেজ যা ছিল এইবারও তাই থাকবে। দ্য স্টক স্যালভেজড ওয়্যার ওর্থ রুপিস 7,200, 7,200 টাকার মাল বাঁচানো গেছে। অ্যান্ড দে ওয়ার রিটেন বাই পার্পল লিমিটেড, পার্পল লিমিটেড নিজের মাল নিজের কাছে রেখে দিয়েছে। দ্য গোডাউন অ্যাজ ওয়াজ ইনশিওর্ড, গোডাউনটা ইনশিওর্ড করা ছিল। শো দ্য অ্যামাউন্ট অফ ক্লেম, তাহলে কোম্পানি কতটা অ্যামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানির কাছে ক্লেম হিসাবে সাবমিট করবে সেই অ্যামাউন্টটা আমাকে ডিটারমাইন এখানে করতে হবে। বুঝতে পেরেছিস কত ইজি? তাহলে আগে আমায় কি করতে হবে, একটা ট্রেডিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো ট্রেডিং অ্যাকাউন্টটা করি। এইটা হচ্ছে কিন্তু শুধু ট্রেডিং অ্যাকাউন্ট, কারণ লাস্ট ইয়ারেরটা করছি, সারা বছরের ট্রেডিং অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড কবে আর ডেটগুলো আচ্ছা লিখিয়ে দিই। ফর দ্য ইয়ার এন্ডেড কবে, 31 ডিসেম্বর 96। ক্রেডিট ডেবিট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, ঠিক আছে। এবার আমরা কি করব, টু যেমনভাবে ফিগার্সগুলো দেওয়া আছে সেই ফিগার্সগুলোকে বসিয়ে দেব। তাহলে এখানে আছে টু ওপেনিং স্টক, দেখ ওপেনিং স্টক কত আছে পরিষ্কার বলে দিয়েছে 60,000, ঠিক আছে। ক্লোজিং স্টক বলা আছে বসিয়ে দে, বাই ক্লোজিং স্টক কত 88,000। তারপর আছে পারচেস, এখানে বসা টু পারচেস অ্যামাউন্ট কত 5,68,000, 5,68,000। সেল কত 7,20,000, সেল হচ্ছে 7,20,000। আর কিছু আছে, কিছু নেই, এবার ক্লোজ করে ফেল, ঠিক আছে। তাহলে ব্যালেন্স করলাম, বেরিয়ে হলো কত 1,80,000। এইটা হচ্ছে জিপি, ঠিক আছে। এবার এইখানে একেবারে জিপি পার্সেন্টেজটা বার করে নিই, আচ্ছা এইখানে দেখিয়ে দিই, কারণ এইটাই তো বার করার জন্য আমাকে এইটা করতে হলো, ট্রেডিং অ্যাকাউন্টটা করতে হলো। তাহলে জিপি পার্সেন্টেজ কত 1,80,000, কতটা সেলের ওপর 7,20,000 সেলের ওপর, আর বলেছে এই প্রফিট পার্সেন্টেজটাই মেনটেন হবে। তাহলে ইনটু 100, তাহলে কত আসছে 1,80,000 ডিভাইডেড বাই 7,20,000 ইনটু 100 আসছে 25%, ঠিক আছে। বুঝতে পেরেছিস? এরপর আমরা কি করব, যেই বছরে আগুনটা লেগেছে আর যেই দিনে আগুন লেগেছে তার আগের মুহূর্ত পর্যন্ত আমরা একখানা ওয়ার্কিং হিসাবে ট্রেডিং অ্যাকাউন্টটা তৈরি করব, যেটাকে আমরা বলবো মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট, ঠিক আছে। তাহলে এইবার আমরা ওটা তৈরি করব।
ঠিক আছে, মেমোরেন্ডাম ট্রেডিং অ্যাকাউন্ট কবের, এটা হচ্ছে 15th জুন 97, ঠিক আছে। ডেবিট ক্রেডিট পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, ঠিক আছে। যেটা এই পিরিয়ডের ক্লোজিং স্টক, যেটা এটা ক্লোজিং স্টক সেটা তো নেক্সট পিরিয়ডের ওপেনিং স্টক, ঠিক আছে। তাহলে টু ওপেনিং স্টক কত, 88,000। দেখ ওখানে পারচেস বলে দিয়েছে, পারচেস হচ্ছে গিয়ে তোর 1,80,000 বলে দিয়েছে, 1,80,000, কারণ রেজিস্টারগুলো তো বাঁচানো গেছে, আর ওখান থেকে সেল বলে দিয়েছে 2,46,000, ঠিক আছে। এবার আমরা কি করব, জিপিটা বার করে নিতে পারবো। কীভাবে বার করবো, 2,46,000-এর ওপরে প্রফিট পার্সেন্টেজ যেটা হচ্ছে 25%, সেটা চার্জ করে দেবো। তাহলে কত আসে, 2,46,000 ইন্টু 25% আসে 61500, ঠিক আছে, বুঝতে পারলি। এবার আমরা কি করব, ব্যালেন্সিংয়ে বার করে ফেলবো। তাহলে ক্লোজিং স্টক কত আসে, 3295, 329512, 329500। এবার এর থেকে মাইনাস করে দিই 246,000। তাহলে ক্লোজিং স্টক কত আসছে, ব্যালেন্সিং ফিগারে 83500। এটাকে আমরা কি লিখে দেব, ব্যালেন্সিং ফিগার লিখে দেব, ঠিক আছে। এরপর এর মধ্যে এতটা ছিল ওই ডেটে মাল। এবার আমরা দেখব কি যে কতটুকুনি আলটিমেটলি নষ্ট হলো। তাই আমরা এবার যেটা করব সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ লস অফ স্টক, ঠিক আছে, পার্টিকুলার্স, স্টেটমেন্ট অফ ক্লেম ফর লস অফ স্টক, ঠিক আছে। স্টেটমেন্ট অফ ক্লেম মানে এটা তুই ক্লেমটা কতটা করছিস, পার্টিকুলার্স অ্যামাউন্ট রুপিস, এটা এখানে লিখে দিবি। এর কারণ এটা তো আমরা একটা এস্টিমেটেড হতে বার করলাম ব্যালেন্সিং ফিগারের জন্য, এখানে লিখে দিবি এস্টিমেটেড ভ্যালু অফ স্টক অন ডেট অফ ফায়ার, অর্থাৎ যেদিন আগুন লেগেছে সেই দিন ক্লোজিং স্টকের এস্টিমেটেড ভ্যালু কত, দ্যাট ইজ 83500 লেস স্যালভেজ